ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান ও লেবানন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন তার দেশ আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠছে। মার্কিন ইসরায়েলি বাহিনী ইরানে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। তারা তেহরান সহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। প্রায় একই সময়ে লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে। উপসাগরীয় দেশগুলোতেও ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের যুদ্ধ খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন তার দেশ আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠছে, কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু আরও বলেন ২৮ ফেব্রুয়ারির হামলা ইরানকে তার পারমাণবিক ও ব্যালিস্টিক প্রকল্পগুলোকে ভূগর্ভস্থ স্থানান্তরে বাধা দিয়েছে। এর মাঝেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। সেন্ট্রাল কমান্ড জানায় অপারেশন এপিক ফিউরি চলাকালীন এই ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি উড়োজাহাজ পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়, দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে। একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান বিধ্বস্ত উড়োজাহাজটিতে ৬ জন আরোহী ছিলেন। এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি এই বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে তাদের যোদ্ধারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটিকে বিধ্বস্ত করেছে। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চলবেই বলে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। এদিকে ইরানে হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ৩২ লাখ মানুষ গৃহহীন হয়েছে বলে জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার শুরুর প্রথম দিনই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ৮ মার্চ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়। আর প্রথম বার্তায় তিনি হুঁশিয়ার করলেন মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা চলতেই থাকবে। সাহসিকতার জন্য ইরানের যোদ্ধা, হুতি এবং হিজবুল্লাহর মতো প্রক্সি গোষ্ঠীর প্রশংসা করেন তিনি। এদিকে ইরানে হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছে রাশিয়া। চলমান সমস্যার কূটনৈতিক সমাধানের বিষয়ে জোর দিচ্ছে রাশিয়া, জানালেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। বললেন চলমান যুদ্ধ দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। আমরা ইরান, প্রতিবেশী আরব দেশ এবং সকল বেসামরিক লক্ষ্যবস্তু এবং অবকাঠামোর ওপর হামলাকে অগ্রহণযোগ্য বলে মনে করি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তাদের আগ্রাসন বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাই। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর গৃহহীন হয়েছে ৩২ লাখ মানুষ, বলছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। অন্যদিকে লেবানন দখল করে নেয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস। লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালাতে থাকলে লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়া হবে বলে জানান তিনি। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত লেবাননে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ শিশুসহ ৬৮৭ জনে। আরাফাত ইসলাম, ৭১। ইরান যুদ্ধের জন্য ট্রাম্প দুঃখ প্রকাশ না করা পর্যন্ত ইরান পিছপা হবে না বলে জানিয়েছে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। এছাড়া শত্রুর কাছ থেকে ইরান ক্ষতিপূরণ চাইবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার এক্স পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্বোধন করা বিদ্রোহী বার্তায় তিনি এমন কথা বলেন। লারিজানি পোস্টে লেখেন, ট্রাম্প বলেছেন তিনি একটি দ্রুত বিজয় খুঁজছেন, কিন্তু যুদ্ধ শুরু করা সহজ হলেও কয়েকটি টুইট দিয়ে জয় করা যায় না। ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানো শুরু করে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র। এরপর তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এর জবাব দেয়।
দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ, আর এই সংঘাতে 12টি দেশ সরাসরি জড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে এই যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব। তবে যুদ্ধের এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে কোনো পক্ষই তাদের কাঙ্ক্ষিত কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি। উল্টো সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতিতে অনিশ্চয়তা তত বাড়ছে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। ইরান যুদ্ধে চলছে হামলা পাল্টা হামলা। এর মধ্যেই ট্রাম্প জানান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে, তবে পরক্ষণেই তিনি হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্র আরও অনেক দূর যাবে। অন্যদিকে মধ্যপ্রাচ্য জুড়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। মার্কিন কর্মকর্তাদের মতে গত 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্বের উপর চালানো হামলার মাধ্যমে ট্রাম্প প্রশাসন আশা করেছিল যে ইরান সরকারের পতন ঘটবে, অথবা তারা ভেনেজুয়েলার মতো ওয়াশিংটনের সাথে সহযোগিতা করতে বাধ্য হবে। কিন্তু বাস্তবে তেমনটি ঘটেনি। খামেনির কট্টরপন্থী ছেলে মোস্তফা খামেনি দায়িত্ব গ্রহণ করে প্রতিশোধের শপথ নিয়েছেন এবং ইরানে বড় ধরনের কোনো অভ্যন্তরীণ বিদ্রোহের খবরও পাওয়া যায়নি। এদিকে তীব্র বিমান হামলা সত্ত্বেও ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, ইসরায়েল এবং ওয়াশিংটনের উপসাগরীয় মিত্রদের প্রধান শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা বজায় রেখেছে। এমনকি তারা বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের কৌশল ছিল আরব আমিরাত, বাহরাইন, কাতার ও সৌদি আরবের বিমানবন্দর, হোটেল এবং জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে তাদের অর্থনীতিতে আঘাত হানা, যাতে তারা ট্রাম্পকে যুদ্ধবিরতির জন্য চাপ দেয়। বিশেষজ্ঞরা বলছেন ইরানের বিশাল ভূখণ্ড ও সামরিক কাঠামোর কারণে এখানে নিশ্চিত জয় পাওয়া সম্ভব নয়। ইরান এখন ট্রাম্পকে দেখাতে চায় যে এই যুদ্ধ মার্কিন অর্থনীতির জন্য কতটা ভয়াবহ। ইরানের ধারণা সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ফুরিয়ে আসবে এবং তখন তারা মিত্রদের উপর বড় আঘাত হানতে পারবে। তবে এটি অনেকটা আকাশকুসুম কল্পনাও হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের আত্মরক্ষামূলক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও তাদের আক্রমণাত্মক সক্ষমতা এখনও প্রবল। অন্যদিকে মোস্তফা খামেনির পক্ষে ট্রাম্পের সঙ্গে কোনো চুক্তিতে আসা প্রায় অসম্ভব, বরং তিনি যে কোনো যুদ্ধবিরতির সুযোগকে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে অস্ত্রবিরতি হলেও পরিস্থিতি একটি অস্থিতিশীল ভারসাম্যে পৌঁছাতে পারে। শারমিন স্বপ্না, ৭১। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধকে জাতিসংঘে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়া ও চীনের সাথে তীব্র বিতর্কে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে ও তথ্য জানানো হয়। এই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে 15 সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে রাশিয়া এবং চীন ইরানের উপর জাতিসংঘের নিরাপত্তা নিষেধাজ্ঞা তত্ত্বাবধান ও কার্যকর করতে একটি কমিটি সম্পর্কে আলোচনাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। পরে কাউন্সিলে ভাষণ দেওয়ার সময় জাতিসংঘে মার্কিন দূত ওয়াল্টার্স মস্কো এবং বেইজিংকে তেহরানকে রক্ষা করার জন্য অভিযুক্ত করেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রদূত নেবেনজিয়া অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের একটি পারমাণবিক অস্ত্র অর্জনের ধারণাকে কেন্দ্র করে হিস্টিরিয়া তৈরি করেছে, যা আইএইএ নিশ্চিত করেনি। আর চীনের প্রতিনিধি ফু কং বলেন, আলোচনা প্রক্রিয়া চলার সময় ইরানের বিরুদ্ধে নির্লজ্জ শক্তি প্রয়োগ কূটনৈতিক প্রচেষ্টাকে নিষ্ফল করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত অবস্থান এই সংঘাতকে সামনে নিয়ে এলেও এর সরাসরি ধাক্কা লাগছে পারস্য উপসাগর ঘিরে থাকা দেশগুলোতে। নিরাপত্তা ঝুঁকি, তেল বাজারের অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার বোঝা এখন মূলত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগর ঘিরে থাকা দেশগুলোর কাঁধেই পড়ছে। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি এবং মিত্র জোটের মাধ্যমে চাপ বাড়ানোর কৌশল নতুন করে এই অঞ্চলে অস্থিরতা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে এই সংঘাতের সূচনা ও নেতৃত্বে যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার সরাসরি প্রভাব সবচেয়ে বেশি উপভোগ করছে উপসাগরীয় দেশগুলো। পারস্য উপসাগর ঘিরে থাকা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত কিংবা কাতারের মতো দেশগুলো
অর্থনীতি ও নিরাপত্তা দুই দিক থেকেই ঝুঁকির মুখে পড়ছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লেই এই অঞ্চলে হামলার আশঙ্কা, তেল স্থাপনায় নিরাপত্তা ঝুঁকি এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে অস্থিরতা তৈরি হয়। পর্দার আড়ালে আরব দেশগুলোতে বাড়ছে অসন্তোষ, কারণ তারা এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে যা তারা শুরু করেনি, আবার অনুমোদনও করেনি, কিন্তু এখন অর্থনৈতিক এবং সামরিকভাবে এর মূল্য দিতে হচ্ছে। বিমানবন্দর, হোটেল, সামরিক ও তেল স্থাপনাগুলো ইরানের হামলায় ক্ষতবিক্ষত হচ্ছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। এই যুদ্ধ দেশগুলোর নয়, তারা এই সংঘাত চায় না। তারপরও দেশগুলোকে অর্থনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে এর চড়া মূল্য দিতে হচ্ছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ বা সংঘাত সরাসরি শুরু না হলেও প্রক্সি উত্তেজনা ও সামরিক প্রস্তুতির কারণে উপসাগরীয় দেশগুলোকে বিপুল প্রতিরক্ষা ব্যয় বহন করতে হচ্ছে। পাশাপাশি বিনিয়োগ ও জ্বালানি বাজারেও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের এই ভূ রাজনৈতিক টানাপোড়েনে যুক্তরাষ্ট্র ও ইরানের কৌশলগত লড়াই চললেও তার সরাসরি প্রভাব পড়ছে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও অর্থনীতিতে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি দীর্ঘমেয়াদে স্থিতিশীল না হলে পুরো অঞ্চলই নতুন করে অনিশ্চয়তার মুখে পড়তে পারে। নাহিদা রিন্থি, ৭১। নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্য নিশ্চিত করেছেন। তেহরানে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু দেশ এরই মধ্যে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ পার করার বিষয়ে ইরানের সাথে যোগাযোগ করেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নিয়েছে তারা যেন এই জলপথ দিয়ে নিরাপদে চলাচলের সুবিধা না পায়, এটাই তেহরানের অবস্থান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 1/5 পরিবহন হয়। রাশিয়া তেল বিক্রির ওপর দেওয়ার নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, আগামী 11 এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করা হয়েছে। ইউক্রেনের আক্রমণের জবাবে রাশিয়ার তেল বিক্রির ওপর এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের মধ্যে এই নিষেধাজ্ঞা স্থগিত করা হলো। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রাশিয়ার জন্য এই বিশেষ সুবিধাকে ডোনাল্ড ট্রাম্পের গৃহীত একগুচ্ছ পদক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠীর তৈরি করা হুমকি ও অস্থিতিশীলতা মোকাবিলায় বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেলের দাম কম রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই লাইসেন্সটি 12 মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা অবশেষে দেশে ফিরতে শুরু করেছেন। বাংলাদেশ দূতাবাসের বিশেষ সহযোগিতায় বৃহস্পতিবার তারা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে কুয়েত ট্রানজিট হয়ে দেশে ফেরার পথে তারা আটকা পড়েছিলেন। গত 28 ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে আমেরিকা, লন্ডন সহ ইউরোপের কিছু দেশ থেকে আসা বেশ কিছু সংখ্যক বাংলাদেশি যাত্রী কুয়েতে আটকা পড়েন। কুয়েত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটকে পড়া বাংলাদেশিদের জন্য সৌদি আরবের ট্রানজিট ভিসা সংগ্রহ সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, এই ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা রিয়াদ অথবা দাম্মাম বিমানবন্দর হয়ে নিরাপদে বাংলাদেশে পৌঁছাতে পারবেন। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বচোখ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।